সোমা ম্যাডাম স্টাডি গাইডে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমি ক্লাস 8 এর জিওগ্রাফি চ্যাপ্টার 5 মেঘ বৃষ্টি আলোচনা করব। আগের ভিডিওতে আমি এই অধ্যায়টা শুরু করেছিলাম এবং কিছুটা অংশ আলোচনা করে দিয়েছি। কত পর্যন্ত আলোচনা করেছি সেই অধ্যায়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসার মতো প্রশ্ন সেগুলো আমি লিখিয়ে দিয়েছি। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমি বাকি অংশটা আলোচনা করব এবং এই অধ্যায়টা বোঝানো হয়ে গেলে বাকি যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি দিয়ে দেবো। আমি লাইন ওয়াইজ অধ্যায়টা ভালোভাবে বুঝিয়ে দেবো এবং সঙ্গে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আজকে বলে দেবো এবং আলোচনা করে দেবো। পরে আমি প্রশ্নগুলো লিখিয়ে দেবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, না হলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো মিস করে যাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর আগের ভিডিওতে আমি 45 পেজের এই পর্যন্ত আলোচনা করে দিয়েছিলাম। মেঘ বৃষ্টিটা পুরো আলোচনা করে দিয়েছিলাম। মেঘদের পরিবারটা আমি আলোচনা করে দিয়েছিলাম এবং কত ধরনের মেঘ আছে এবং কোন মেঘে কি ধরনের বৃষ্টিপাত হয় সেগুলো বুঝিয়ে দিয়েছিলাম। আজকে আমি 46 পেজে অধঃক্ষেপণ থেকে শুরু করব। দেখো, অধঃক্ষেপণ কি? পৃথিবীর অভিকর্ষণের টানে বায়ুমণ্ডল থেকে জলকণা বা বরফকণা তরল বা কঠিন অবস্থায় ভূপৃষ্ঠে নেমে এলে তাকে বলে অধঃক্ষেপণ। তাহলে অধঃক্ষেপণ বলতে আমরা কি বুঝি বা অধঃক্ষেপণ কাকে বলে? দেখো, ভূপৃষ্ঠের অভিকর্ষণের টানে পৃথিবীর যে বায়ুমণ্ডলের জলকণা আর বরফকণা, এটা তরলও হতে পারে আবার কঠিনও হতে পারে, ভূপৃষ্ঠে যখন নেমে আসে তখন তাকে অধঃক্ষেপণ বলা হয়। আমাদের সবচেয়ে পরিচিত অধঃক্ষেপণ হলো বৃষ্টিপাত। আকাশে ভেসে থাকা মেঘ হলো আসলে ধূলিকণাকে আশ্রয় করে থাকা অসংখ্য ছোট ছোট জলকণার সমষ্টি। তাহলে এই অধঃক্ষেপণটা আসলে কি? এরা তো এক ধরনের জলকণা বা বরফকণা। তাহলে এই জলকণা বা বরফকণা বলতে আমরা সাধারণত বৃষ্টিপাতকেই বুঝি। যেটা বায়ুমণ্ডল থেকে ভূপৃষ্ঠে নেমে আসে সেটা সাধারণত বৃষ্টিপাতই হয়। আকাশে ভেসে থাকা এই মেঘগুলো কি? এই মেঘগুলো হচ্ছে আসলে ধূলিকণাকে আশ্রয় করে ভেসে থাকা অসংখ্য ছোট ছোট জলকণার সমষ্টি। তাহলে আমরা এই যে আকাশে মেঘ দেখতে পাই, কোথাও ঘন কালো মেঘ তৈরি হয়, আবার কোথাও হালকা হালকা ভাসা ভাসা মেঘ দেখতে পাওয়া যায়। এগুলো সবই কিন্তু অসংখ্য ছোট ছোট জলকণার সমষ্টি। আবার এই মেঘ ক্রমশ উপরের দিকে উঠতে শুরু করলে শীতল বায়ুর সংস্পর্শে আসে ও আরও ঘনীভূত হয়। এভাবে ছোট ছোট জলকণাগুলো পরস্পর যুক্ত হয়ে বড় বড় জলকণায় পরিণত হয়। তুলনায় বড় জলকণাগুলো বেশি ভারী হওয়ায় বাতাসে ভেসে থাকতে পারে না। তখন পৃথিবীর অভিকর্ষণের টানে বৃষ্টিরূপে ঝরে পড়ে। বৃষ্টিপাতের ক্ষেত্রে দুটো প্রক্রিয়া একসাথে কাজ করে, বাতাসের শীতল হাওয়া আর বাতাসের জলীয় বাষ্পযুক্ত হাওয়া। এই যে বৃষ্টি হয়, এই বৃষ্টিটা কেন হয়? আমরা তো আকাশে বিভিন্ন ধরনের মেঘ দেখতে পাই। এই মেঘগুলো হচ্ছে এক ধরনের জলকণার সমষ্টি, আমরা জানলাম। কিন্তু এই মেঘ যখন ক্রমশ উপরের দিকে উঠতে থাকে তখন কিন্তু শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং আরও বড় বড় জলকণায় পরিণত হয়। এই ছোট ছোট জলকণাগুলো তখন বড় বড় জলকণায় পরিণত হয়। এই যে বড় জলকণাগুলো তখন কি হয়? তুলনায় বেশি ভারী হয় আর বাতাসে তখন ভেসে থাকতে পারে না। ভারী জলকণা খুব বেশি ভেসে থাকতে পারে না, তখন বৃষ্টিরূপে এই ভূপৃষ্ঠে পতিত হয়। বৃষ্টিপাতের ক্ষেত্রে এই দুটো প্রক্রিয়া কাজ করে। এক হচ্ছে বাতাসের শীতল আবহাওয়া। তাহলে বৃষ্টিপাত হওয়ার জন্য প্রথম দরকার হচ্ছে বাতাসের শীতল আবহাওয়া, আর সেকেন্ড হচ্ছে বা দ্বিতীয় পয়েন্টস দেখো, বাতাসে জলীয় বাষ্পযুক্ত হাওয়া। তাহলে বাতাসে জলীয় বাষ্পযুক্ত হাওয়াও থাকতে হবে, আবার শীতল হাওয়াও থাকতে হবে। এখানে তোমরা কোশ্চেনটা মার্ক করে নিতে পারো, অধঃক্ষেপণ কাকে বলে এখান থেকে এই ব্র্যাকেট করে নাও। এটা শর্ট কোশ্চেন হিসাবে কিন্তু আসে। এরপর দেখো, আমরা বৃষ্টিপাত জানলাম, এবার বৃষ্টিপাতের রকম ভেদ। মেঘেদেরও যেমন রকম ভেদ আছে, বৃষ্টিপাতেরও সেরকম রকম ভেদ আছে। কত ধরনের বৃষ্টিপাত হয় দেখো। প্রথম হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তাহলে পরিচলন বৃষ্টিপাত বলতে কি বোঝায়? দেখো, যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর প্রায় লম্বভাবে পড়ে এবং যেখানে জলভাগের বিস্তার বেশি সেখানে বাষ্পীভবনের পরিমাণ বেশি হয়। এই সমস্ত অঞ্চলে বায়ুতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মেশে এবং উষ্ণ হালকা বাতাস ওপরের দিকে উঠে প্রসারিত হয়। ঊর্ধ্বগামী বায়ুর চাপ কম হওয়ায় উষ্ণতাও কম থাকে, কিন্তু সেই উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ একই থাকে। ঠান্ডা বাতাস কম জলীয় বাষ্প ধারণ করতে পারে বলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। ক্রমশ বায়ু আরও শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভবন প্রক্রিয়ায় জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়। এই জলকণা ধূলিকণাগুলিকে আশ্রয় করে তৈরি করে মেঘ, সাধারণত কিউমুলো নিম্বাস মেঘ। অবশেষে এই মেঘ আরও ঘনীভূত হলে জলকণাগুলো জলবিন্দুতে পরিণত হয়ে বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে ঝরে পড়ে। এই বৃষ্টি হচ্ছে পরিচলন বৃষ্টিপাত। তোমরা তাহলে এই প্যারাটা এখন পড়ে নাও, আমি পরে যখন লেখাবো তখন ভালোভাবে আমি লিখিয়ে দেবো।
তাহলে যে সমস্ত অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে পড়ে এবং জলভাগের বিস্তার বেশি হয় সেখানে কী হয়, জলীয় বাষ্পের পরিমাণও বেশি হবে। আর এই সমস্ত অঞ্চলে বায়ুতে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকে এবং উষ্ণ হালকা বাতাস কী হয়, উপরের দিকে উঠে যায়। উপরে কী হয়, ঊর্ধ্বগামী বায়ুর চাপ কম হওয়ায় উষ্ণতা কম হয় এবং এই উষ্ণতায় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু একই থাকে, কিন্তু ঠান্ডা বাতাস কম জলীয় বাষ্প ধারণ করতে পারে বলে বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। আবার ক্রমশ বায়ু আরও শীতল হয়ে সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভবন প্রক্রিয়ায় এই জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়। তখন এই জলকণা আর ধূলিকণাকে আশ্রয় করে মেঘ তৈরি হয়। সাধারণত কিউমুলোনিম্বাস মেঘে বৃষ্টিপাত হয়। আর এই মেঘ কিন্তু আরও ঘনীভূত হয় এবং জলকণাগুলো জলবিন্দুতে পরিণত হয় এবং তখন বৃষ্টির রূপে ভূপৃষ্ঠে পতিত হয়। একেই পরিচলন বৃষ্টিপাত বলা হয়। কোন সময় কোথায় হয়, নিরক্ষীয় অঞ্চলে, এখানে মার্ক করে নাও, নিরক্ষীয় অঞ্চলে দুপুরের পর বা বিকেলের দিকে বজ্র বিদ্যুৎ সহ মুষলধারে পরিচলন বৃষ্টিপাত হয়। এই বৃষ্টিপাত অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ থাকে। তাহলে পরিচলন বৃষ্টিপাত কাকে বলে এখান থেকে এতটা মার্ক করে নাও, আর এটা উদাহরণ হিসাবে তোমরা লিখতে পারো। এখানে দেখো এই প্যারাটা তোমরা একটু পড়ে নেবে। কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের অনুপাতকেই বলা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এই আর্দ্রতা শতকরা হিসাবে প্রকাশ করা হয়। তাহলে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো, এটা তোমরা মার্ক করে নিতে পারো এখান থেকে এতটা। তাহলে আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে একটা নির্দিষ্ট টেম্পারেচার দরকার হয় এবং নির্দিষ্ট পরিমাণ বায়ুতে যে জলীয় বাষ্প আছে এবং সেই উষ্ণতায় ওই বায়ুটাকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন, এই দুইয়ের যে অনুপাত সেটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এরপর দেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে প্রথমটা হচ্ছে পরিচলন বৃষ্টিপাত, দ্বিতীয়টা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। দেখো, সমুদ্রের দিক থেকে আসা জলীয় বাষ্পযুক্ত আর্দ্র বায়ুপ্রবাহ পথে আড়াআড়িভাবে কোনো পর্বত বা উচ্চভূমি অবস্থান করলে ওই বায়ু পর্বত বা উচ্চভূমিতে বাধা পেয়ে ওই পর্বত বা উচ্চভূমির ঢাল বেয়ে উপরের দিকে উঠে যায়। ঊর্ধ্বগামী এই বায়ু ক্রমশ প্রসারিত হয় ও ঠান্ডা হয়। আরও উপরে উঠলে এই বায়ু সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টি হলো শৈলক্ষেপ বৃষ্টিপাত। তাহলে শৈলক্ষেপ বৃষ্টিপাত এখান থেকে এতটা তোমরা মার্ক করে নাও। তাহলে এখানে ছবিটা দেখো, ছবিটা দেখলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এখান থেকে দেখো, সমুদ্রের দিক থেকে যে জলীয় বাষ্প আসে সেটা কি হয়, আড়াআড়িভাবে পর্বত বা কোনো উচ্চভূমিতে অবস্থান করে এবং ওই উচ্চভূমিতে বাধা পেয়ে এবং ওই পর্বত বা উচ্চভূমি ঢাল বেয়ে ক্রমশ উপরের দিকে উঠতে থাকে এবং এই উপরের দিকে উঠে বায়ু ক্রমশ প্রসারিত হয় এবং ঠান্ডা হয়। আরও উপরে উঠলে তখন সম্পৃক্ত হয়ে পড়ে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টিপাতকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলা হয়। পর্বতে যে ঢাল বরাবর বায়ু উপরের দিকে ওঠে ও বৃষ্টিপাত ঘটায় সেই ঢাল হলো প্রতিপাত ঢাল। এখানে অ্যারো দেওয়া আছে, যে দিকটায় বায়ু উপরের দিকে উঠছে এটা হচ্ছে প্রতিপাত ঢাল। আর এর বিপরীত দিকে যে ঢাল বরাবর বায়ু নিচের দিকে নামে সেই ঢাল হলো অনুপাত ঢাল। আর এটার দিকে দেখো, নিম্নগামী শুষ্ক বায়ু নিচের দিকে নামছে, এটাকে বলা হচ্ছে অনুপাত ঢাল। প্রতিপাত ঢাল এবং অনুপাত ঢাল কাকে বলে এটাও তোমাদের শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে, এটা তোমরা মার্ক করে নাও। এরপর দেখো, প্রতিপাত ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটানোর পর বায়ু যখন পর্বতের অনুপাত ঢালে পৌঁছায় তখন সেই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যথেষ্ট কমে যায়। এছাড়া বায়ু যত নিচের দিক ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা তত বাড়তে থাকে। ফলে বায়ুর জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুপাত ঢালে প্রতিপাত ঢালের অপেক্ষা বৃষ্টিপাত খুবই কম হয়। তাই এই পর্বতের অনুপাত ঢাল বৃষ্টির ছায়া অঞ্চল নামে পরিচিত। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল বলতে কি বোঝো, এটা তোমরা এখান থেকে এতটা মার্ক করে নাও। এই প্রশ্নটা কিন্তু খুব আসে তোমাদের, এই প্যারাটা কিন্তু তোমরা খুব ভালোভাবে পড়বে। তাহলে প্রতিপাত ঢালে যখন এই যে ছবিটা দেখো, এই প্রতিপাত ঢালে যখন প্রচুর এই যে বৃষ্টিপাত ঘটাচ্ছে, এরপরে যখন অনুপাত ঢালে পৌঁছায়, মানে প্রতিপাত ঢালের উল্টো দিকে ঢালে অনুপাত ঢালে যখন পৌঁছায় তখন সেই বায়ুতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়, যথেষ্ট পরিমাণেই কম থাকে এবং নিচের দিকে যত নামতে থাকে তখন বায়ুর উষ্ণতা বাড়তে থাকে এবং বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পাওয়ায় বায়ু কিন্তু অসম্পৃক্ত হয়ে পড়ে। এই কারণে অনুপাত ঢালে প্রতিপাত ঢালের তুলনায় খুব কম বা সামান্য বৃষ্টিপাত হয়। তাই পর্বতের এই অনুপাত ঢালকেই বৃষ্টির ছায়া অঞ্চল বলা হয়। এরপর দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে
পর্বতের পশ্চিম ঢালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায়। পর্বতের পূর্ব ঢালে অবস্থিত দাক্ষিণাত্য মালভূমির অংশবিশেষ কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টিচ্ছায়া অঞ্চলে পরিণত হয়েছে। তাহলে এই প্যারাটা তোমরা, এই পয়েন্টসটাও তোমরা ভালোভাবে পড়বে। এটা তোমরা উদাহরণ হিসাবে লিখে দিতে পারো। তাহলে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগরীয় শাখা যে পশ্চিম ঘাট পর্বত, সেখানে বাধা পেয়ে সেই পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। আর পর্বতের ঠিক পূর্ব ঢালে, যেটা হচ্ছে অনুপাত ঢাল, সেখানে কিন্তু মালভূমির অংশবিশেষ, দাক্ষিণাত্যের মালভূমির যে অংশটা, সেখানে কিন্তু বৃষ্টিপাত কম হয়। অনুপাত ঢালে যেহেতু বৃষ্টিপাত কম হয়, তাই জন্য এখানে কম বৃষ্টিপাত ঘটায়, আর এখানে তাই জন্য বৃষ্টিচ্ছায় অঞ্চলে পরিণত হয়েছে। উত্তর পূর্ব ভারতের মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে অবস্থিত চেরাপুঞ্জি আর উত্তর ঢালে অবস্থিত শিলংয়ের মধ্যে দূরত্ব প্রায় 56 কিলোমিটার। চেরাপুঞ্জিতে গড় বার্ষিক বৃষ্টিপাত প্রায় 11,777 মিলিমিটার, কিন্তু শিলংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 2,207 কিলোমিটার। তাহলে এখানে দেখো, মেঘালয় রাজ্যের খাসি পাহাড়ের দক্ষিণ ঢালে কিন্তু চেরাপুঞ্জি অবস্থিত, সেখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। সেখানে বার্ষিক গড় বৃষ্টিপাত হচ্ছে 11,777 মিলিমিটার। আর শিলং, এটা হচ্ছে তোমার উত্তর ঢালে অবস্থিত। তাহলে দক্ষিণের অপোজিট উত্তর হবে, উত্তর ঢালে কিন্তু শিলং অবস্থিত, কিন্তু শিলংয়ের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ দেখো 2,207 কিলোমিটার, অনেক কম। কিন্তু দূরত্ব দেখো 56 কিলোমিটার। এই কম দূরত্ব হওয়া সত্ত্বেও কিন্তু এই কারণে এটা বৃষ্টিচ্ছায়া অঞ্চল নামে পরিচিত। এরপরের পেজে দেখো, এরপর হচ্ছে ঘূর্ণ বৃষ্টিপাত। তাহলে আমরা 3 ধরনের বৃষ্টিপাত পেলাম: পরিচলন বৃষ্টিপাত, শৈলক্ষেপ বৃষ্টিপাত, ঘূর্ণ বৃষ্টিপাত। বৃষ্টিপাত কাকে বলে এবং বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করো, বা চিত্রসহ শৈলক্ষেপ বৃষ্টিপাত আলোচনা করো, বা পরিচলন বৃষ্টিপাত আলোচনা করো। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে। আমি এই অধ্যায়টা পড়ানো হয়ে গেলে প্রশ্নগুলো সব তোমাদের আমি লিখিয়ে দেবো। দেখো, স্বল্প পরিসর কোনো স্থানে উষ্ণতা বেড়ে গেলে সেখানকার বায়ু গরম হয়ে ওপরের দিকে উঠে যায়, ফলে সেখানে বায়ুর চাপ কমে গিয়ে নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই নিম্নচাপের চারিদিকে বায়ু অপেক্ষাকৃত শীতল হওয়ায় বায়ুর চাপ তুলনায় বেশি থাকে। উচ্চচাপের এই বায়ুর প্রবল গতিতে নিম্নচাপের কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে ছুটে আসায় ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় এবং ক্রান্তীয় ঘূর্ণবর্ত তৈরি হয়। কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয় এবং ঘুরতে ঘুরতে ওপরের দিকে ওঠে। এই কেন্দ্রাভিমুখী ঊর্ধ্বগামী বায়ু শীতল ও ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। এই ঘূর্ণাবর্ত থেকে সৃষ্ট বৃষ্টিপাতের নাম হচ্ছে ঘূর্ণবৃষ্টি। যেহেতু এই ঘূর্ণপাতের কারণে সৃষ্টি হয়, তাই জন্য একে ঘূর্ণবৃষ্টি বলা হয়। তাই এটা পুরোটাই তোমাদের পড়তে হবে, এটা ব্র্যাকেট করে নাও। তাহলে কোনো কম জায়গায়, স্বল্প পরিসর জায়গায় যখন উষ্ণতা বেড়ে যায় এবং সেখানকার বায়ু গরম হয়ে উপরের দিকে উঠে যায়, তোমরা সবাই জানো বায়ু গরম হলে, উষ্ণ হলে হালকা হয় এবং উপরের দিকে উঠে যায়, এবং সেখানকার বায়ুর চাপ কমে গিয়ে এটা নিম্নচাপ কেন্দ্রের সৃষ্টি হয়, এবং এই নিম্নচাপের চারিদিকের বায়ু কিন্তু শীতল হয়, তাই জন্য এর বায়ুর চাপ বেশি থাকে। উচ্চচাপের এই বায়ু প্রবল গতিতে নিম্নচাপ কেন্দ্রের দিকে কুণ্ডলাকারে ছুটে আসায় একটা ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, এবং তখন ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়, এবং কেন্দ্রে প্রবেশের পর এই বায়ু উষ্ণ হয় এবং ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠতে থাকে, এবং কেন্দ্রাভিমুখী এই ঊর্ধ্বগামী বায়ু হচ্ছে শীতল আর ঘনীভূত হয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ঘটায়। সাধারণত ক্রান্তীয় ঘূর্ণাবর্তের উৎপত্তি হয় 2 গোলার্ধে 5 ডিগ্রি থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে। এই ঘূর্ণবাতের কেন্দ্রে বায়ুচাপ সবথেকে কম থাকে। এই অংশের নাম ঘূর্ণবাতের চোখ। তাহলে ঘূর্ণবাতের চোখ কাকে বলে, এটা তোমরা মার্ক করে নাও। তাহলে ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি হয় 2 গোলার্ধে 5 ডিগ্রি অক্ষাংশ থেকে 20 ডিগ্রি অক্ষাংশের মধ্যবর্তী যে অঞ্চলটা, সেখানে ক্রান্তীয় ঘূর্ণবাতের সৃষ্টি হয়। এবং এই যে ঘূর্ণবাতের কেন্দ্রে কিন্তু বায়ুচাপ সবথেকে কম থাকে, যেখানে বায়ুচাপ কেন্দ্রের দিকে সবথেকে কম থাকে সেই অংশটাকে বলা হচ্ছে ঘূর্ণবাতের চোখ। সাধারণত ঘূর্ণবাতের কেন্দ্রে আকাশ পরিষ্কার থাকে এবং শান্ত আবহাওয়া দেখা যায়। এই ঘূর্ণবাত জলভাগের ওপর বেশি শক্তিশালী হয় এবং স্থলভাগের দিকে এগোয় ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সাধারণত শরৎকালে এই ঘূর্ণবাতের প্রকোপ দেখা যায়। তাহলে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হয়, এটা হচ্ছে তোমার কেন্দ্রের দিকে কিন্তু বায়ুর চাপটা কম থাকে এবং সেখানে শান্ত আবহাওয়া দেখতে পাওয়া যায়। আর কেন্দ্রের দিকে হচ্ছে আকাশ পরিষ্কার থাকে। আর এই ঘূর্ণাবর্ত হচ্ছে জলভাগের ওপর বেশি শক্তিশালী হয়, আর যত স্থলভাগের দিকে যেতে থাকে তখন এর শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ে।
এরপর দেখো বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণবাত উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে প্রচুর ঘূর্ণবৃষ্টি ঘটায়। তাহলে আমাদের এখানেও প্রত্যেক বছর ঘূর্ণবাতের সৃষ্টি হয়। তো আমরা মাঝে মধ্যেই শুনতে পাই যে আয়লা হলো, আমফান হলো, এইসব ঘূর্ণবাত কিন্তু এই ঘূর্ণ বৃষ্টিপাতের কারণে হয়ে থাকে। তাহলে যখন বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সৃষ্টি হয় তখন কোথায় কোথায় এফেক্ট হয়, সেখানে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে এই প্রচুর ঘূর্ণবৃষ্টি ঘটায়। 2009 সালে ঘূর্ণবাত হচ্ছে আয়লা, 2013 সালের ঘূর্ণবাত হচ্ছে ফাইলিন। এর প্রভাবে ভারতের উপকূল তথা বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। তারপর আমফানটা আমাদের এখানে বেশি ক্ষতি করেছিল। এই আমফানেও কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল আমাদের এখানে পশ্চিমবঙ্গে। এরপর দেখো ক্রান্তীয় ঘূর্ণবাত বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, যেমন বঙ্গোপসাগরে সাইক্লোন, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন, আবার পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। তাহলে এই ঘূর্ণিঝড়ের বিভিন্ন নাম আছে। বঙ্গোপসাগরে হলে এটাকে সাইক্লোন বলে, ক্যারিবিয়ান সাগরে হ্যারিকেন বলে, আবার পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। উত্তর পূর্ব আয়নবায়ু ও দক্ষিণ পূর্ব আয়নবায়ু যেখানে মিলিত হয় সেখানে এই ঘূর্ণবৃষ্টি হতে দেখা যায়। তাহলে ঘূর্ণবৃষ্টি কোথায় বেশি দেখা যায়? উত্তর পূর্ব আয়নবায়ু আর দক্ষিণ পূর্ব আয়নবায়ু দুটো যখন একসাথে মিলিত হয় তখন এই ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়। মৌসুমি বায়ু অধ্যুষিত দেশগুলোতে শরৎ আর হেমন্তকালে এই বৃষ্টি হয়। তাহলে যেখানে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে সেই সব দেশগুলোতে কখন হয়? শরৎকালে আর হেমন্তকালে এই বৃষ্টি হতে দেখা যায়। আর মধ্য ইউরোপের দেশগুলিতে শীতকালে এই ঘূর্ণবৃষ্টি হতে দেখা যায়। আর মধ্য ইউরোপের দেশগুলোতে কখন হয়? শীতকালে এই ঘূর্ণবৃষ্টি হয়ে থাকে। এরপর দেখো নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাত। নাতিশীতোষ্ণ মণ্ডলে কোনো স্থানে নিম্নচাপ তৈরি হলে ক্রান্তীয় অঞ্চলের জলীয় বাষ্পপূর্ণ উষ্ণবায়ু এবং মেরু অঞ্চলের শীতল শুষ্ক বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। দুই বায়ু পরস্পর মুখোমুখি হলে তাদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়। এই অঞ্চলকে সীমান্ত বলে। উষ্ণ বায়ু হালকা হওয়ায় ভারী শীতল বায়ুর ওপর ধীরে ধীরে উঠে যায়। এই উষ্ণ বায়ু জলীয় বাষ্পযুক্ত হওয়ায় শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিতে ক্রান্তীয় অঞ্চলের মতো ঝড়ঝঞ্ঝা হয় না, ঝিরঝিরে বৃষ্টি অনেকক্ষণ ধরে চলে। আর শীতকালে এই ধরনের বৃষ্টিপাত মধ্য অক্ষাংশ দেশগুলিতে হয়। আর ক্রান্তীয় অঞ্চলের ঘূর্ণবাত কোথায় হয় সেটা তো আমরা জানলাম। এবার দেখো নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণবাত। এই নাতিশীতোষ্ণ মণ্ডলের ঘূর্ণবাত কোথায় হয়? যখন ক্রান্তীয় অঞ্চলের জলীয় বাষ্পযুক্ত উষ্ণ বায়ু মেরু অঞ্চলের শীতল শুষ্ক বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে তখন সেখানে একটা নিম্নচাপ তৈরি হয়। নাতিশীতোষ্ণ মণ্ডলে ঘূর্ণবাত কোথায় হয়? নাতিশীতোষ্ণ মণ্ডলেই হবে। এবং এই নাতিশীতোষ্ণ মণ্ডলে যেসব অংশগুলো আছে, যেসব দেশগুলো আছে, সেখানে যদি কোনো স্থানে নিম্নচাপ তৈরি হয় তখন এই ক্রান্তীয় অঞ্চলের জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ বায়ু এবং মেরু অঞ্চলের শীতল শুষ্ক বায়ু ওই নিম্নচাপ কেন্দ্রের দিকে অনুভূমিকভাবে ছুটে আসে। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো এখানে উষ্ণ বায়ু উপরের দিকে উঠে যাচ্ছে আর উষ্ণ বায়ু আর শীতল বায়ুর সংযোগ রেখার যে সীমান্ত এইখানে এই জায়গাটাই হচ্ছে এখানে ঘূর্ণবাতের সৃষ্টি হয়। দুই বায়ু পরস্পর মুখোমুখি হলে তাদের মধ্যে আলোড়নের সৃষ্টি হয়। এই অঞ্চলকে সীমান্ত বলা হয়। তাহলে এই যে এখানটায় যে সীমান্ত মুখোমুখি হয়ে একটা সীমান্ত তৈরি হয়েছে, উষ্ণ বায়ু হালকা হয় ভারী শীতল বায়ুর ওপর ধীরে ধীরে উঠে যায় এবং উষ্ণ বায়ু জলীয় বাষ্পযুক্ত হওয়ায় শীতল বায়ুর সংস্পর্শে এসে ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিতে ক্রান্তীয় অঞ্চলের মতো ঝড়ঝঞ্ঝা হয় না, ঝিরঝিরে বৃষ্টি অনেকক্ষণ ধরে চলে। নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিতে ক্রান্তীয় অঞ্চলের মতো কিন্তু এত বেশি ঝড় বৃষ্টি হয় না, এখানে হচ্ছে ঝিরঝিরে বৃষ্টি হয় এবং সেটা টানা অনেকক্ষণ ধরে চলে। শীতকালে এই ধরনের বৃষ্টিপাত মধ্য অক্ষাংশের দেশগুলিতে হয়ে থাকে। আর শীতকালে এই ধরনের বৃষ্টিপাত হয় মধ্য অক্ষাংশের যে দেশগুলো সেইখানে এই ঘূর্ণাবাতের সৃষ্টি হয়। এর পরের পেজে চলে আসো। দেখো আরও কয়েক প্রকার অধঃক্ষেপণ, আরও কয়েক ধরনের অধঃক্ষেপণ আমরা জানবো। দেখো খুব ছোট ছোট জলকণা, যেমন 0.5 মিলিমিটারের কম ব্যাসযুক্ত ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে গুড়ি গুড়ি বৃষ্টি বলে। তাহলে গুড়ি গুড়ি বৃষ্টিপাত কখন হয়? খুব ছোট ছোট জলকণা যখন ভূপৃষ্ঠে ঝরে পড়ে, তার ব্যাস কত? 0.5 মিলিমিটার, তখন তাকে গুড়ি গুড়ি বৃষ্টি বলে। এরপর দেখো জলকণা ও তুষারকণার আংশিক মিশ্রিত রূপ হচ্ছে স্লিট। স্লিট কাকে বলে এই পয়েন্টসগুলো তোমরা মার্ক করে নাও, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন হিসাবে আসে। জলকণা আর তুষারকণার আংশিক মিশ্রিত রূপকে স্লিট বলা হয়। এরপরেরটা দেখো
ঊর্ধ্বগামী বায়ুর প্রভাবে অনেক সময় জলকণাগুলো অনেক উঁচুতে উঠে যায়, সেখানে জলকণাগুলো দ্রুত ঠান্ডা হয়ে ঊর্ধ্বপাতন প্রক্রিয়া বরফের টুকরোতে পরিণত হয়। বরফের টুকরো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একেই বলে শিলাবৃষ্টি। তাহলে শিলাবৃষ্টি কাকে বলে তোমরা প্রায়শই দেখে থাকবে, শিলাবৃষ্টি আমাদের এখানেও হয়, তোমরা অনেকেই দেখেছো। তাই শিলাবৃষ্টি কেন হয় এটা মার্ক করে নাও। তাহলে ঊর্ধ্বমুখী বায়ুর প্রভাবে জলকণাগুলো অনেক সময় অনেক উঁচুতে উঠে যায় এবং সেখানে জলকণাগুলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গিয়ে ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফের টুকরোতে পরিণত হয়। তখন এই বরফের টুকরোগুলো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একেই শিলাবৃষ্টি বলা হয়। শিলাবৃষ্টিতে ঘরবাড়ি এবং ফসলের ক্ষয়ক্ষতি হয়। পশ্চিমবঙ্গে বসন্ত ও গ্রীষ্মকালে মাঝে মাঝে শিলাবৃষ্টি হতে দেখা যায়। যেটা বললাম, আমাদের এখানে পশ্চিমবঙ্গে কিন্তু বসন্তকালে গ্রীষ্মকালে মাঝে মাঝে শিলাবৃষ্টি হতে দেখা যায়। সাধারণত শীতপ্রধান দেশে এবং উঁচু পার্বত্য অঞ্চলে জলীয় বাষ্পযুক্ত বায়ু হিমাঙ্কের থেকে কম উষ্ণতায় ঘনীভূত হলে জলকণার বদলে সরাসরি বরফকণায় বা তুষারে পরিণত হয়। এই তুষার মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়লে তাকে বলে তুষারপাত। তাই তুষারপাত কাকে বলে এটা এই পয়েন্টসটাও মার্ক করে নাও। এটা হয় শীতপ্রধান দেশে এই তুষারপাত হয়ে থাকে এবং উঁচু পার্বত্য অঞ্চলে যখন জলীয় বাষ্পযুক্ত বায়ু হিমাঙ্কের থেকে অনেক কম উষ্ণতায় ঘনীভূত হয় তখন জলকণার বদলে সরাসরি বরফকণায় বা তুষারে পরিণত হয়। তখন এই মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে ঝরে পড়ে, একেই তুষারপাত বলা হয়, যেটা স্নোফল আর কি। শীতকালে যেসব শীতের জায়গায় প্রচণ্ড ঠান্ডা থাকে, বরফ পড়ে, সেখানে কিন্তু মাইনাসের টেম্পারেচার চলে যায়, সেখানে এই তুষারপাত বা স্নোফল হয়ে থাকে। তাহলে তোমরা কিন্তু লাইন ওয়াইজ খুব ভালোভাবে পড়বে, কারণ এখানে কিন্তু প্রচুর কোশ্চেন তোমরা পেয়ে যাবে। আর আমি কী প্রশ্ন তোমাদের পরীক্ষা আসতে পারে সেগুলো আমি আলোচনা করে দিলাম। এখানে দেখো, জেনে রাখো, এটাও তোমরা একটু ভালোভাবে পড়ে নেবে। দেখো, শীতের রাতে ভূপৃষ্ঠ দ্রুত তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু শীতল হয়ে পড়ে, ফলে ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল ও ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলবিন্দু তৈরি করে। এগুলো হচ্ছে শিশির। তাহলে শিশির কাকে বলে এটা তোমরা মার্ক করে নাও এখান থেকে এত পর্যন্ত। তাহলে শিশির সাধারণত শীতকালে পড়ে, আর ভূপৃষ্ঠ তাড়াতাড়ি তাপ বিকিরণ করলে ভূপৃষ্ঠের সংলগ্ন বায়ুস্তর শীতল হয়ে পড়ে এবং ভূপৃষ্ঠ সংলগ্ন জলীয় বাষ্প শীতল আর ঘনীভূত হয়ে ছোটো ছোটো জলবিন্দুতে পরিণত হয়। এগুলোকে শিশির বলা হয়। দেখো, ঘাস, গাছের পাতা, ঘরের চালা ইত্যাদির উপর শিশির জমা হয়। মেঘমুক্ত রাতে শিশির বেশি সৃষ্টি হয়। আকাশে যদি মেঘ না থাকে সেই সব দিনগুলোতে শিশির বেশি পড়ে। এরপর দেখো, ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হলে ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণা ভূপৃষ্ঠের কিছুটা উপরের বায়ুস্তরে অনেক ধোঁয়াশার মতো কুয়াশা হয়ে ভাসতে থাকে। এর কারণে অনেক সময় কয়েক মিটার দূরত্বের মধ্যে থাকা বস্তুকেও দেখা যায় না। ভারতের দিল্লি শহরে শীতের শুরুতে কুয়াশার দৃশ্যমানতা কমে যায়। তাহলে কুয়াশা তোমরা সবাই দেখেছো, শীতকালে অনেক সময় কুয়াশা থাকে, চারিদিকে পুরো ধোঁয়ার মতো দেখতে হয়ে যায়, কিছুই দেখতে পাওয়া যায় না। তাহলে এটা কেন হয়? ভূপৃষ্ঠের কাছাকাছি, এটা তোমরা মার্ক করে নাও এখান থেকে এত পর্যন্ত। ভূপৃষ্ঠের কাছাকাছি জলীয় বাষ্প ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয় এবং ছোট ছোট জলকণার সৃষ্টি হয়। এই জলকণাগুলো তখন ভূপৃষ্ঠের কিছুটা উপরে গিয়ে অনেকটা ধোঁয়ার মতো বায়ুস্তরের সাথে মিশে ভাসতে থাকে, একেই বলা হচ্ছে কুয়াশা। এই কুয়াশা হলে সবকিছু অস্পষ্ট দেখা যায় আর এখানে দৃশ্যমানতা কমে যায়। তখন এটা কোথায় হচ্ছে? ভারতের দিল্লি শহরে শীতের শুরুতেই কিন্তু এই কুয়াশা দেখা যায়। আমাদের এখানেও সকালের দিকে দেখবো অনেক সময় কুয়াশা পড়ে থাকে, কিছু ভালোভাবে দেখতে পাওয়া যায় না। রাস্তাঘাটে বেরোলে গাড়ি ঘোড়া যানবাহন চলাচলের ক্ষেত্রেও কিন্তু সমস্যা তৈরি হয়। এরপর দেখো, এখানে কয়েকটা পয়েন্টস দেওয়া আছে। দেখো, প্রথমটা দেখো, বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয় রেনগজ যন্ত্রের সাহায্যে। এটা কিন্তু শূন্যস্থান পূরণ বা সঠিক উত্তর নির্ণয় করো বা শর্ট কোশ্চেন হিসেবেও আসতে পারে, এটা মার্ক করে নাও। তাহলে বৃষ্টিপাতের পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে রেনগজ। এরপরটা দেখো, পৃথিবীর বিভিন্ন জায়গায় বৃষ্টিপাতের পরিমাণ আলাদা। পৃথিবীর যেসব জায়গায় বৃষ্টিপাতের গড় পরিমাণ এক, সেই সব স্থানকে মানচিত্রের সমবর্ষণ রেখা দ্বারা যুক্ত করা হয়। এটা শূন্যস্থান হিসেবে পড়ে রাখতে পারো।
তাহলে এই পয়েন্টসগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু পড়বে। আজকে তাহলে আমি এই পর্যন্ত আলোচনা করে দিলাম। এর পরের ভিডিওতে আমি অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আজকে আলোচনা করে দিলাম সেগুলো আমি তোমাদের লিখিয়ে দেবো। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে, আর পরের ব্যাপারে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটা বেশি করে শেয়ার করে নেবে। আর আমার চ্যানেলে এখনও যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে নেবে যাতে আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে আমি এখানেই শেষ করছি, পরে দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে।